আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে এখনই। আমরা আজ মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব। তোমাদের যে নতুন সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সিলেবাসে এই আইটেমটি আছে। আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং অবশ্যই এই ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। মোডাল ভার্ব, এই ভার্বটা হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা হচ্ছে সাধারণ ভার্বের থেকে একটু আলাদা। মানে ভার্বের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। মেইনলি অক্সিলিয়ারি ভার্ব যেটা আমরা শিখেছি এর আগে, সাহায্যকারী ক্রিয়া, সেই সাহায্যকারী ক্রিয়ারই একটা প্রকারভেদ, তার ভিতরেই একটা শ্রেণী হচ্ছে মোডাল ভার্ব। মোডাল অনেক বইতে তোমরা দেখবে যে মোডাল অক্সিলিয়ারিজ ভার্ব হিসাবেও পরিচিত আছে। তো এগুলো দেখো, এই ভার্বগুলো আমি কিছু লিখেছি, যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, শ্যাল, শুড, ওট টু, নিড, ডিয়ার ইত্যাদি হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, এখন এই ভার্বগুলো সাধারণ ভার্বের থেকে একটু আলাদা, কিছু আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। যেমন কি আছে দেখো, এই ভার্বগুলো একটু আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। এক নম্বরে আমি যেটা দিয়েছি, আমরা সাধারণত শিখেছি ছোটবেলা থেকে যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যোগ হয়, তাই না? কিন্তু এই মোডাল অক্সিলারির ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন, এটা একটু আলাদা। না, এগুলো অ্যাসাইনমেন্টে নেই, একজন কমেন্ট করেছে। এগুলো হচ্ছে এক মাসের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে বোর্ড থেকে, সেই সিলেবাস অনুযায়ী আমি হচ্ছে পড়াচ্ছি। এর আগে ক্লাসে পার্টস অফ স্পিচ হয়েছে, 2 নম্বরে ছিল মোডাল ভার্ব, আমি ওটাই ফলো করছি। এটা আমাদের এক মাসের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার ভিতরে আছে। তো যাই হোক, এখানে যেটা আছে আমাদের যেটা সবসময় শিখেছি, আমি একটু অ্যাড করে দিয়েছি, সাবজেক্ট কথাটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হির পরে আমরা কি শিখেছি, যদি কোনো ভার্ব হয় ভার্বের সাথে কি হবে, এস বা ইএস। কিন্তু এই যে মোডাল যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম। এই ভার্বগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না। এই ভার্বগুলো এখানে থার্ড পারসন হলো বা যে কোনো পার্সনই হোক না কেন, এই ভার্ব কোনো চেঞ্জ হয় না, এই ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস দেওয়া যাবে না। তার মানে ওই যে রুলসটা আমরা শিখেছিলাম ওইটা এই ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না। এই কারণে এই ভার্বটা দেখো এই দিক থেকে একটু আলাদা। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও দেখো, হি হচ্ছে আমার এখানে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এই জন্য এস বা ইএস যোগ হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই যে মোডাল ভার্বগুলো আছে, যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা এস বা ইএস যোগ করব না। এরপরে কি হয়, প্রশ্ন করার সময় আমরা জানি যে যদি হচ্ছে মেইন ভার্ব থাকে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করি, বা এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলো থাকলে সামনে নিয়ে আসি। এই মোডাল ভার্বগুলো যদি তোমার প্রশ্ন করার সময় থাকে সেক্ষেত্রে আমরা এই মোডাল ভার্বগুলো সরাসরি সামনে চলে আসবে। যেমন একটি বাক্য যদি বলি, হি ক্যান সিং এ সং, সে একটি গান গাইতে পারে। এখন আমি যদি প্রশ্ন করি সে কি একটি গান গাইতে পারে, সেক্ষেত্রে কি হবে, এই যে মোডাল যে ভার্বগুলো আছে যেটা দিয়ে তুমি প্রশ্ন করো না কেন, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে হচ্ছে সেই মোডাল ভার্বটা কি হবে, সামনে চলে আসবে। সেই মোডাল ভার্বটা শুরুতে এসে বলবে যে ক্যান হি সিং আ সং, যে সে কি গান গাইতে পারে। তাহলে এই দেখো মোডাল ভার্বের আমি 2টি আলাদা বৈশিষ্ট্য দেখালাম, এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি আর একটা বৈশিষ্ট্য দেখাবো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি সেগুলো এখানে দেখানোর চেষ্টা করছি।
দেখো আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, কিন্তু আমরা জানি না যে এগুলোকে মোডাল বলে, তাই না? মোডাল নামটা শুনে আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, যেটা আবার কি? তো এটা হচ্ছে মোডাল অক্সিলারিজ ভার্ব বলে এগুলোকে। তো ক্যান হচ্ছে অনেকভাবে ব্যবহৃত হতে পারে। শুরুতে একটা ব্যবহার দেখেছি যে ক্যান হচ্ছে পারা বা সামর্থ্য, হ্যাঁ। তো এখানে পারা বলতে হচ্ছে কোনো কিছু করতে পারা, যে আমি একটি কাজ করতে পারি, আমি বই পড়তে পারি, আমি হাঁটতে পারি, হ্যাঁ। যেমন দেখো, হি ক্যান রাইট আ পোয়েম, সে একটি কবিতা লিখতে পারে, এই অর্থে ক্যান ব্যবহৃত হয়। আবার ক্যান অনুমতি অর্থ ব্যবহৃত হতে পারে। সেটা কীরকম? যেমন আমরাও যদি বলি যে ক্যান আই বড়ো ইয়োর পেন, আমি কি তোমার কলমটি ধার পেতে পারি, তাই না? সে অর্থেও আমরা ক্যান ব্যবহার করতে পারি। এখন আমার বাক্য দেখলে আমাকে বুঝতে হবে যে আসলে কোথায় কোন অর্থ বোঝাচ্ছে। এবার আমরা চলে যাব কুড। কুড জিনিসটা আবার কি দেখো। এখানে দেখো কুড। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, তার মানে ক্যান কুড কুড ক্যানের পাস্ট ফর্ম। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি যে হি কুড রাইট আ পোয়েম, সে একটি কবিতা লিখতে পারত, তাই না? আমরা কিন্তু এরকম কথা বলি যে তুই তো হচ্ছে স্কুলে যাওয়ার সময় আমাকে একটু ডাকতে পারতি বা একটু বলতে পারতি, তাই না? এই যে সচরাচর যে কথাগুলো আমরা বলে থাকি সেটাই, যে তুই তো এই কাজটা করতে পারতি কিন্তু আমার জন্য করিসনি। তো এইখানে হচ্ছে পারার পাস্ট ফর্ম হিসাবে পারত, এই হিসাবে হচ্ছে কুড ব্যবহৃত হয়। কুডের আরও একটি ব্যবহার আছে, কুড অনুমতি অর্থ ব্যবহৃত হতে পারে, যে কোনো কিছু আমি পারমিশন চাচ্ছি কারো কাছে, সেক্ষেত্রেও আমরা কুড ব্যবহার করতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে কুড, কুড হচ্ছে অনুমতি অর্থে, যে অনুমতি অর্থ ব্যবহৃত হতে পারে। আমি ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি একটু উদাহরণ দেখিয়েছি। আবার এখানে কুডটা হয়েছে অনুমতি অর্থে। এখন আমাকে বাক্য দেখে বুঝতে হবে যে আমি কোন অর্থটা বোঝাচ্ছে। যে কুড আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটি খুলতে পারি, তাই না? এ ধরনের আমরা কথা বলি না? তো এই ক্ষেত্রেও কুড ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা ক্যান আর কুডের ব্যবহার দেখলাম। এরপরে আমরা আরও কিছু ব্যবহার এরকম দেখব। তো দেখো এরপরে আমি দেখাবো ক্যান কুড। এবার হচ্ছে মে এবং মাইটের ব্যবহার আমরা দেখাবো, যে মে অর্থ কি।
এখানে দেখো মেয়ে, যেটা আমি একদম তোমরা খুব সব সময় যে কথাটা বলে থাকো বা খুব পরিচিত, আমি সেরকমই একটি সেন্টেন্স লিখেছি, তাই না? আমরা প্রায় বলি যে মে আই কাম ইন স্যার, তাই না? অনুমতি নেওয়ার ক্ষেত্রে এটা তোমরা সবাই কম বেশি জানো। আর মে হচ্ছে সম্ভাবনা অর্থ ব্যবহৃত হয়। কীরকম? মনে করো আজকে মেঘলা আকাশ, তো মেঘ দেখলে আমরা সাধারণত কি যেটা আমরা ধারণা করি বা আমরা গেস করি যে আজ বৃষ্টি হতে পারে। এরকম যদি কোনো বাক্য আমি লিখতে যাই সেক্ষেত্রেও আমি মে ব্যবহার করতে পারবো। এই মেয়ে আবার ছেলে মেয়ে বা মে মাস এইগুলো না, এই মেয়ে হচ্ছে মোডাল ভার্ব, তাই না? আমরা মোডাল ভার্বের মেয়ে পড়ছি, তোমরা আবার কেউ অন্য কিছু মনে করো না। তো এখানে দেখো MAY, মেয়ে হচ্ছে সম্ভাবনা অর্থে, যে ইট মে রেইন টুডে। তাহলে মেঘলা আকাশ দেখে আমি বলতে পারি যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, তাই না? একটা সম্ভাবনা, হবে এটা কিন্তু শিওর না। সাধারণত মেঘ হলে বৃষ্টি হয়, সেই ধারণা থেকে আমি বলতে পারি এটা, তাই না? তো এরকম। আবার মনে করো সকালবেলা উঠে দেখলাম যে গাছের ডালপালা ভিজে আছে বা রাস্তায় পানি পড়ে আছে, তো আমি হয়তো ধারণা করতে পারি যে রাতে হয়তো বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সম্ভাবনা অর্থে, এরকম যদি আমরা কোনো কিছু গেস করি যেটা হতে পারে। আর মাইটটা হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম হিসাবেও ব্যবহৃত হতে পারে। অনেকে এই গ্রামারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেসক্রিপশন দেওয়া থাকে, বিভিন্ন মতবাদ আছে। তো কেউ কেউ বলে থাকে যে মাইট হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম, আবার মাইট তোমার সম্ভাবনা অর্থও ব্যবহৃত হয়। সেটা কীরকম? ইট মাইট রেইন টুডে। এখানে আমি দেখো একটা কথা লিখেছি সম্ভাবনা কম অর্থে। এটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি যে আমি যদি একটা কথা এরকমভাবে বলি যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তার মানে এখানে সম্ভাবনা একটু বেশি। আর যদি আমি বাক্যটায় মাইট ব্যবহার করি, যদি আমি বলি ইট মাইট রেইন টুডে, তাহলে সম্ভাবনা খুবই কম, মানে সম্ভাবনা নেই বললেও চলে। বোঝা গেছে আমার কথাটা? এটাই হচ্ছে মে এবং মাইটের মেইন পার্থক্য। দুটোই সম্ভাবনা, বা কোনোটা হচ্ছে সম্ভাবনা বেশি, আর মাইট হচ্ছে তুলনামূলকভাবে সম্ভাবনা কম। তার মানে খুব কম সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। তো এরকম যদি আমি কোনো এক্সপ্রেশন লিখতে যাই বা বলতে যাই সেক্ষেত্রে আমাকে মাইট ব্যবহার করতে হবে, যে ইট মাইট রেইন টুডে, তার মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। মনে করো কোনো একটা ফ্রেন্ড বলল সরি, একটু দেখো একটু সমস্যা হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে আমরা যেখানে ছিলাম যে মাইটটা হচ্ছে সম্ভাবনা কম। তার মানে তোমার কোনো বান্ধবী বলল যে আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, আর কেউ বলল ইট মাইট রেইন। তার মানে কেউ বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, আর কেউ বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম। তো এই হচ্ছে আমাদের মে এবং মাইটের ব্যবহার। এরপরে আমরা নেক্সট আরও দুইটা আইটেম দেখব।
এখানে দেখো উইল, যেটা আমরা যখন টেন্স করেছিলাম তোমাদের মনে আছে, ফিউচার টেন্সে আমরা উইল ব্যবহার করেছিলাম, শ্যাল উইল, তাই না? সেই উইল এখানে। তো উইল হচ্ছে কি হবে, ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। যেমন ইউ উইল কাম রাউন্ড সুন। মনে করো তুমি তোমার কোনো ফ্রেন্ড অসুস্থ, তুমি শুনেছো, তখন তুমি বা কোনো রিলেটিভস, তখন তুমি কি বলবে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? কাম রাউন্ড খুব সুন্দর একটা এক্সপ্রেশন, এটা একটা গ্রুপ ভার্ব, কাম রাউন্ড, তোমরা এটা শিখতে পারো। কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। আরও আছে, আরোগ্য লাভ করা, রিকভার আছে। তো সুস্থ হওয়া, কাম রাউন্ড খুব সুন্দর একটা ভালো শব্দ, তোমরা একটা ব্যবহার করতে পারো স্পিকিং বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। তাহলে এখানে উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম, ইউ উড কাম রাউন্ড সুন, ঠিক আছে? এখন এই উড আরও অনেক ব্যবহার আছে, যে অনুমতি অর্থে ব্যবহৃত হয়। অনুমতি অর্থে কীরকম? তুমি কোনো কিছুর পারমিশন চাচ্ছ, তাই না? যে উড ইউ গিভ মি আ বুক, তুমি মনে করো বই নিয়ে আসোনি ওই দিন ক্লাসে, এখন তোমার ক্লাসে বই লাগবে, তুমি কারো কাছ থেকে বই নিচ্ছ। তো তুমি যদি বলো যেভাবে যে তুমি কি আমাকে একটি বই দিবে, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। এখন এই উডটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। দেখো আমি 3টি সেন্টেন্স এখানে দিয়েছি। 3টি সেন্টেন্সের ভিতরে দেখো উড ইউ লাইক টু গিভ মি আ বুক, এই উড ইউ লাইক টুর ব্যবহার সম্ভবত ক্লাস 3 বা 4 বইতে ছিল, আমার যতদূর মনে পড়ে। আমি তোমাদেরই পড়িয়েছিলাম এবং এরকম হোমওয়ার্কও দিয়েছিলাম যে উড ইউ লাইক টু দিয়ে তোমরা সেন্টেন্স বাসায় করে নিয়ে আসবে। তো এরকম হচ্ছে উড ইউ লাইক টু গিভ মি আ বুক, এভাবেও তুমি এক্সপ্রেশন করতে পারো, লিখতে পারো বা বলতে পারো। আবার আরেকভাবে বলা যায় উড ইউ মাইন্ড গিভিং মি আ বুক, যে আপনি কি কিছু মনে, আমি বলি না যে কিছু মনে করবেন না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন। তো এই যে কথাগুলো আমরা যে বলি, মাইন্ড মানে এখানে মনে করা, তার মানে আমাকে বইটি দিতে আপনি যদি কিছু মনে না করেন, এরকম একটা অর্থ আসে। তো এখানে দেখো মাইন্ডের ক্ষেত্রে ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে যখন মাইন্ড ব্যবহার করেছি। আর যখন আমি লাইক টু ব্যবহার করেছি, তখন কি করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এই যে জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গ্রামারের জায়গা, এই জায়গাটায় মেইনলি ভুলটা হয়। টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যখন আমি মাইন্ড করেছি আবার নতুন একটা ভার্ব দিয়েছি, সেক্ষেত্রে কি করেছি, সেই ভার্বটার সঙ্গে একটা আইএনজি যোগ করেছি, এবং আইএনজি যোগ করার ফলে কি হয়েছে, আমার বানানটা চেঞ্জ হয়ে গেছে। শব্দটা ছিল গিভ, যখন আইএনজি যোগ করেছি কি হয়ে গেছে, গিভিং হয়ে গেছে। তার মানে ইটাকে ওরা বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে আইএনজি জোর করে জিআইভি এর পাশে বসে গেছে। তার মানে জোর যার মূল লোক তার, তাই না? আইএনজির ক্ষমতা বেশি, এই কারণে ইকে বাদ দিয়ে ওর সঙ্গে গিভের শব্দটার সাথে ই ছিল, সেই ইটাকে সরিয়ে আইএনজি জায়গা দখল করে বানানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা আমি একটু মজা করে বলছি, গ্রামারের ভাষা এরকম না, জাস্ট তোমাদের সঙ্গে একটু ফান করার জন্য। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, গিভ প্লাস আইএনজি। যখন আমি কন্টিনিউয়াস টেন্স তোমাদের করিয়েছিলাম, কি টেন্স আমি বেশ কিছুদিন ধরে, অনেক লং টাইম ধরে তোমাদের টেন্স করিয়েছি, কারণ টেন্সটা হচ্ছে একদম ইংলিশের বেসিক, টেন্স ছাড়া আসলে ইংলিশ হয় না। তো এখানে যেটা হচ্ছে, তোমরা এই যে যখন আমি আইএনজির ব্যবহার করেছি, তখন আমি কিছু বানান এভাবে দেখিয়েছিলাম যে আইএনজি যোগ করার ফলে বানানটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি যে টু থাকলে ভার্বের বেস ফর্ম, আর মাইন্ড থাকলে ভার্বের সঙ্গে আইএনজি, একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে মনে রাখতে সুবিধা হয়। দেখো এখানে শব্দটা ছিল কি, শব্দটা ছিল হচ্ছে গিভ, জিআইভি, গিভ। তো হচ্ছে যখন আমি আইএনজি যোগ করেছি, জিআইভি প্লাস আইএনজি, তখন কি হয়ে গেছে, তখন হয়ে গেছে গিভিং। তখন দেখো ওই যে ইটা ছিল লাস্টের, ওই ইটা এই গিভিং বানানের ভিতরে আর নেই, তার মানে এটা বাদ পড়ে যাবে। আমরা অনেকেই যারা এগুলো খেয়াল করি না, ছোটোখাটো বানানগুলো আমরা অনেকে ভুলবশত কী করি জানো, তুমি মনে করো যে গিভ তো মেইন শব্দ ছিল আর আইএনজি যোগ হয়েছে, তার মানে গিভ থাকবে প্লাস আইএনজি থাকবে, তা না। আইএনজি বলেছে যে
আমি যদি গিভের সাথে আসি তাহলে আমি ইকে নিব না, ইকে বাদ দিতে হবে। এই জন্য কী হয়ে যায়, ইফ বেচারা ই হচ্ছে বাদ পড়ে গেছে, কারণ ই এর অত ক্ষমতাও নাই, যেহেতু মাত্র একটা অক্ষর, একটা অ্যালফাবেট। আইএনজি দেখো সংখ্যায় বেশি, তাই না? 3টা লেটার আছে, ING। আমি এটা বলছি তোমাদের মনে রাখার জন্য, একটু মজা করে পড়াচ্ছি। তো এই জন্য কী হয়ে গেছে, তখন এইটা উঠে গিয়ে ING জায়গা দখল করে নিয়েছে, GIVING। এবার আমি তোমাদের যেটা দেখাবো, আমরা শ্যাল এবং শুডের ব্যবহার তোমাদের দেখাবো। আমরা কম বেশি জানি এই দুটোর ব্যবহার, তারপরও যেহেতু মোডালের ভিতরে এটা আছে, এজন্য আমি এটা একটু আলোচনা করে যাব। দেখো এখানে শ্যাল এবং শুডের ব্যবহার দেখা যাচ্ছে। শ্যাল হচ্ছে হবে, ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, তাই না? আমরা শিখেছিলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বা উইল বসে। তো শ্যাল হচ্ছে হবে, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এবং এই শ্যালকে সাধারণত বলা হয় যে শ্যাল হচ্ছে শুডের, শুড হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম। আবার শুড উচিত অর্থ ব্যবহৃত হয়, তাই না? আমরা বলি যে ইউ শুড ওবে ইয়োর প্যারেন্টস, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড ওয়াচ অনলাইন ক্লাস ডিউরিং করোনা ভাইরাস টাইম। তো এরকম যাই হোক, এই ধরনের কথাবার্তা যদি উচিত ব্যবহার করি সেক্ষেত্রে আমরা শুড ইউজ করব। দেখো এখানে মাস্ট, মাস্ট হচ্ছে অবশ্যই। এই মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা অর্থে। বাধ্যবাধকতা শব্দটা হচ্ছে মানে তুমি এটা করতে বাধ্য, কোনো ওয়ে নাই। যেমন এই মুহূর্তে তোমরা অ্যাসাইনমেন্ট করতে বাধ্য, ভালো না লাগলেও, পছন্দ না হলেও, বিরক্ত লাগলেও তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট করতে হবে এবং জমা দিতে হবে, কারণ এটা একদম আমাদের বোর্ড থেকে নির্দেশ। এটা না জমা দিলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। তো এরকম যদি কোনো বাধ্যবাধকতা থাকে যেটা তোমাকে করতেই হবে, কোনো উপায় নেই, না করে বিকল্প কোনো উপায় নেই,
এখানে হচ্ছে যেটা আমরা করতে বাধ্য থাকি সাধারণত সেক্ষেত্রে, যে ইউ মাস্ট গিভ ইউর অ্যাসাইনমেন্ট। আমি এই প্রেক্ষাপটে তোমাদের বাক্যটি লিখেছি। তো এই ধরনের কথাবার্তা আমরা মাস্ট ব্যবহার করব। আমরা বলি না যে তুমি পড়াশোনা করছো না, তোমাকে এর জন্য অবশ্যই সাফার করতে হবে, অবশ্যই তোমাকে পস্তাতে হবে পরে, তুমি তোমার টাইম ইউটিলাইজ করছো না, তুমি পরিশ্রম করছো না, তাই না? এর ফলপ্রসূতে কী করতে হবে? অবশ্যই তোমাকে এর ফল ভোগ করতে হবে, সাফার করতে হবে। এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব, MUST। এখন এই মোডাল আরও অনেক ধরনের আছে, আমি এখন যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত, মোস্ট কমন। আবার কোনো কোনো গ্রামার বইতে আর একটা শব্দ লেখা আছে সেমি মোডাল, যেমন নিড, ডিয়ার, ওটু, এগুলোকে কেউ কেউ বলছেন যে সেমি মোডাল, আবার কোনো কোনো ব্যাকরণবিদ বলছেন যে এগুলো মোডাল। তো যাই হোক, মোডাল বা সেমি মোডাল, আমি এর ব্যবহারগুলো একটু সংক্ষেপে আজকে আলোচনা করে যাব, যেহেতু মোডালের সঙ্গে রিলেটেড, এ কারণে। এখানে দেখো নিড, নিড মানে হচ্ছে প্রয়োজন। আমরা সবাই কম বেশি শব্দটির সাথে পরিচিত, বাট আমরা জানি না যে এই নিডটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে বা সেমি মোডাল। তো এখানে দেখো নিড হচ্ছে প্রয়োজন, আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। এই নিডের অনেক ধরনের ব্যবহার আছে। এই মোডাল যেগুলো আমি তোমাদের করালাম এগুলো হচ্ছে পারফেক্ট মোডাল আছে, আরও একটু উপরের লেভেলের ক্লাসে এগুলো পড়ানো হয়। যেহেতু তোমরা একদম নতুন মোডাল সম্পর্কে নতুন ধারণা নিচ্ছ, ক্লাস 7-এর স্টুডেন্ট, আমি সেটাই মাথায় রেখে সেই পার্সপেক্টিভেই তোমাদের ক্লাসটা নিচ্ছি। কারণ হচ্ছে যখন দেখবা যে ডাক্তার রোগী দেখেন, তখন কিন্তু কিছু ইনফরমেশন তোমাকে দিতে হয়, যে রোগীর বয়স কত, তাই না? ফ্যামিলিতে কারো ডায়াবেটিস বা কোনো ধরনের এই ধরনের রোগ আছে কিনা, মানে কিছু কিছু ফর্মাল জিনিস এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের ইনফরমেশন চায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, মানে একই সেম জিনিস, মনে করো একই টেন্স, একই ভয়েস চেঞ্জ সব জায়গায় আছে, ক্লাস 3-তে আছে, 4-এ আছে, 5-এ আছে, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটে আছে। কিন্তু আমি যখন টেন্স ক্লাস 3-তে করাবো, আমার মাথায় থাকবে যে, বা আমি এটা মনে রাখতে হবে আমাকে, যে আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়াচ্ছি। তো তখন আমাকে ওই বাচ্চাদের উপযোগী করে, ওরা কিসে মজা পায়, কিভাবে ওই জিনিসটা আরও সহজভাবে বুঝতে পারে, একটু আকর্ষণ ফিল করে, একটু মজা করা যায় ওদের সঙ্গে, ঠিক আছে, সেইভাবে পড়াতে হবে। কিন্তু ওই সেম টেন্স আমি যখন ক্লাস 8, 9-এ পড়াবো বা আরেকটু উপরের লেভেলে পড়াবো, তখন কিন্তু আমি বেশি ডিপে চলে যাব, একদম অ্যানালাইসিসের বেশি বেশি কঠিন কঠিন উদাহরণ, অনেক বেশি, মানে একটু অন্যভাবে পড়াবো, একটু বেশি ডিটেলসে, বা আমি ওভাবে কিন্তু ওই স্ট্যান্ডার্ডভাবে পড়াবো না। তো এইভাবে যে আমি এটাই আমার কাছে আমি এটা আমার নিজের পার্সোনাল মতামত, যে হচ্ছে আমি যখনই কোনো গ্রামার পড়াতে যাই আমি এটা মাথায় রাখি যে আমি কোন ক্লাসে এটা পড়াতে যাচ্ছি। তো যেহেতু তোমাদের ক্লাস 7 এবং একদম বছরের শেষে এই সিলেবাসটা দেওয়া হয়েছে, যেটা তোমাদের যে মেইন যে সিলেবাসটা আগে দেওয়া ছিল তার থেকে কিছুটা আলাদা, বেশ আলাদা, এই কারণে আমি শুধু আজকে মাত্র বেসিকটা, একদম জেনারেল যে ডেসক্রিপশনটা আমি সেভাবেই তোমাদের পড়াচ্ছি, যাতে তোমাদের খুব বেশি কঠিন মনে না হয়, ঠিক আছে?
তো এটা আরও অনেক বিস্তারিতভাবে পড়ানো যায়, সেটা আমি পড়াবো না, কারণ আমি যদি শুরুতেই তোমাদের কঠিন দেখিয়ে দিই বা এই স্ট্যান্ডার্ডে, আমাকে লেভেলটা বুঝতে হবে তুমি কতটুকু এই লেভেলে শিখতে পারবে। তো যাই হোক, এরপরে দেখো আমরা হচ্ছে যেটা ছিলাম যে নিট প্রয়োজন ডিয়ার। ডিয়ার কথাটি হচ্ছে সাহস। তা সাহস হচ্ছে আমরা জানি এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, যেন একদম আমি কমন সেন্টেন্স তোমাদের জন্য লিখেছি, যেটা তোমরা জানো অলরেডি, যে হাউ ডিয়ার আর ইউ, তাই না? কি সাহস তোমার। তো এখানে দেখো এই ডিয়ারটাও আমাদের এই মোডাল অক্সিলারি ভার্বের ভিতরে পড়ে। তারপরে ওট টু। ওট টু হচ্ছে উচিত। এখন এই উচিতটা সাধারণত নৈতিকতা ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন নৈতিকতা বলতে কি বোঝে? নৈতিক দিক, তাই না? যেমন আমাদের যে নীতি বাক্যগুলো আছে, আমরা সাধারণত বলি শিক্ষকদের সম্মান করবে, শ্রদ্ধা করবে, বাবা মায়ের কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে, মানে যে কথাগুলো হচ্ছে তোমার নীতি কথা। যেমন সবাই কিন্তু উপদেশ দিই পড়াশোনার জন্য, শিক্ষকদের সম্মান করতে বলি, বাবা মার কথা শুনতে বলি। তো এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে ওট্টু। এই সুর আমরা শিখেছি, তো সুরেরই আর একটা সিনোনিম শব্দ হচ্ছে ওট্টু। বানানটা আমরা একটু দেখে নিই, OUGHT, ঠিক আছে? আরও আছে হ্যাপটুর ব্যবহার আছে, হ্যাপটু হচ্ছে করতে হবে। আমি আজকে আর বেশি ডিটেলসে যাব না, আজকে এই পর্যন্তই। তো এইটুকুই যদি তোমরা মোটামুটি শিখতে পারো, আমার মনে হয় এতটুকুই বেসিক থাকলে তুমি মোটামুটি সেন্টেন্স লিখতে পারবে। দেখো আমি বলছি, তোমরা একটু খেয়াল রাখো যে আমাদের বলা আছে, তোমরা জানো এখন তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ব্যস্ত, আমি জানি, নতুন একটা আইটেম এবং অবশ্যই দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের জন্য। আমি অলরেডি অনেককে ফোন দিয়েছি, আমি ক্লাস 7 এর বা অনেকে জানানো হয়েছে, আরও কিছু কিছু কেউ কেউ ফোন রিসিভ করেনি, আমি পরবর্তীতে আবার ট্রাই করব। আমি ক্লাসের মাধ্যমেও আর একটু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সিচুয়েশনে। অ্যাসাইনমেন্ট তোমরা আগামীকাল মঙ্গলবার সকাল 11টা থেকে 12টার মধ্যে, তারিখটা দিয়ে দিলে আরও একটু মনে হয় ভালো হতো, 10 তারিখ। তো 12টার মধ্যে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এবং ওই সেম দিন তোমাদের আরও 3টে অ্যাসাইনমেন্ট মানে নতুন করে দেওয়া হবে। তো যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, আমি SW দিতে হয়, একটা ক্লাসের নিয়ম আছে, ক্লাস করালে একটু হোমওয়ার্ক দিতে হয়। তো এখন যে সিচুয়েশন, তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, আমি একদম জোর দিয়ে কড়াকড়িভাবে বলবো না যে আমার SW দিতেই হবে। যদি তোমরা অ্যাসাইনমেন্ট করার পাশাপাশি মনে করো, সময় পাও যে না আমি অ্যাসাইনমেন্টের পাশাপাশি আমি SWটা করতে পারবো, তো সেক্ষেত্রে তোমরা একটু পড়াশোনা করে SWটা জমা দিও। আর না দিলেও আমি ওরকমভাবে তোমাদের কোনো প্রেশার ক্রিয়েট করবো না এই মুহূর্তে।
প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আগামীকাল জমা দাও এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।